আমার পুরো জীবনটাই যেন একটা সিনেমা। সিনেমার রিলে যেন আমার জীবনের সব ছবি ধারণ করে রাখা আছে। সবাই ছোটবেলায় বিখ্যাত কাউকে অনুসরণ করে। আমার ছোটবেলায় আর্জেন্টিনায় সত্যিকারের বিখ্যাত অনুকরণীয় ফুটবলার কেউই ছিল না। ফুটবল ছিল তখন আর্জেন্টিনার গরিব এবং বস্তিতে থাকা ছেলেদের মুক্তির একটা বড় উপায়। দারিদ্র্যের হাত থেকে বাঁচতে আমরা ফুটবলকে বেছে নিতাম। বুয়েন্স আয়ার্সে আমরা খুব ছোট্ট একটা বাড়িতে থাকতাম। ছাদ দিয়ে বৃষ্টির পানি ঘরে ঢুকে যেত। আমার বয়স যখন 3, তখন আমার এক কাজিন আমাকে চামড়ার একটা বল উপহার দেয়। সেটাই ছিল আমার প্রথম বল। আমি সেই বলটিকে বুকে জড়িয়ে ধরে ঘুমাতাম। আমাদের বাড়ির পেছনেই ছিল চতুর্থ লিগের এক ফুটবল দলের স্টেডিয়াম। আমি সারাদিন এলাকার আনাচে কানাচে ফুটবল খেলতাম। সন্ধ্যায় অন্য সব ছেলেপেলে বাড়ি ফিরে গেলে আমি আরও খেলতাম। অন্ধকার হওয়ার ঘন্টা দুয়েক পরেও আমার পায়ে ফুটবল থাকত। অন্ধকারে আমি কিছুই চোখে দেখতাম না, সেই জন্য আমি শুধুই সামনের দিকে বল কিক করে যেতাম। আমি 2টি কাঠি দিয়ে গোলপোস্ট বানাতাম। অন্ধকারে সেই গোলপোস্টের অদৃশ্য জালে কিকের পর কিক করে যেতাম। এর বছর 10 পর যখন আমি প্রথম ক্লাব আর্জেন্টিনা জুনিয়র্সের হয়ে চুক্তি করি, তখনই বুঝেছিলাম অন্ধকারে সেই ফুটবল চর্চা আমার কত কাজে লেগেছে। আমার প্রথম আয় করা টাকা দিয়ে আমি একজোড়া ট্রাউজার কিনেছিলাম। আমার জন্ম হয়েছিল বুয়েন্স আয়ার্সের সবচেয়ে দারিদ্র্যপীড়িত অংশ ফ্যাবল ফিওরিটোতে। সেই অঞ্চলের দারিদ্র্যের মাত্রা আর আমার ছোটবেলার বন্ধুরা এখনও সেই আগের মতোই আছে। শুধু রাজনীতিবিদ আর সরকারের লোকেরাই দিনকে দিন ধনী হচ্ছে। আমার সামনেও ধনী হওয়ার অনেক সুযোগ ছিল, কিন্তু আমি সেই সুযোগকে না করে দিই। আমার না বলার পেছনে যুক্তি ছিল, আমাকে ধনী হতে হলে গরিবের কাছে থেকে চুরি করতে হবে। আমি একবার গরিবদের কথা বলার জন্য আর্জেন্টিনার রাজনীতিতে যোগ দিয়েছিলাম, কিন্তু কেউ আমার একটি কথাও শোনেনি। আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, ব্রাজিল কিংবা কিউবা, সব জায়গাতেই একই সমস্যা, দারিদ্র্য। ধনী দেশগুলোর জন্যই আমাদের এই দীনতা। এটা সত্য, কোনো কিছু বদলে দেওয়া বেশ কষ্টকর, কিন্তু এটাও গুরুত্বপূর্ণ যে আমরা সেই কুশাসনের বিরুদ্ধে কথা বলতে জানি। কেউই গরিবদের পক্ষে কথা বলে না, সেটা স্বয়ং পোপ থেকে শুরু করে সব দেশের রাজনীতিবিদরা। বার্লিন ওয়াল ধ্বংসের পরে সারা পৃথিবীতে দারিদ্র্যের সংখ্যা বেড়েছে 9 গুণ। এদেরকে দেখার কিন্তু কেউই নেই। আমি সব সময় আমার মনে আনি আমার বাবার কথা। বাবা যখন কাজ শেষ করে বাড়ি ফিরতেন, আমরা তার দিকে তাকিয়ে থাকতাম। 8 সন্তানের জন্য তিনি বেশি কিছু আয়ও করতে পারতেন না। আমরা চুপ করে বাড়িতে বসে থাকতাম। আমাদের কোনো খাবার থাকতো না। আমাদের কষ্ট কেউই বুঝবে না। আপনি যদি ক্ষুধার্ত না হন, তাহলে কোনোভাবেই আমার কষ্ট বুঝতে পারবেন না। আমার বোন কম খেত, যেন আমি রাতের বেলায় একটু বেশি খেতে পারি। এমন পরিস্থিতিতে আপনার অন্য মানুষের প্রতি মায়া, মমতা এবং ভালোবাসা তৈরি হবে। আমার মা পেট ব্যথার ভান করে তিনিও কিছু খেতেন না। তিনি সেই খাবার তার সন্তানদের জন্য রেখে দিতেন। পাত্রের শেষ দানাটুকু পর্যন্ত তিনি আমাদের দিয়ে দিতেন। আর এই সকল কষ্ট নিয়েই আমার বেড়ে ওঠা। আমার মা আমাকে মিথ্যে বলে খাওয়াতেন। কেউ কেউ একে কল্পকাহিনী বলে উড়িয়ে দেয়, কিন্তু আমার কাছে এই দারিদ্রতাই সত্য, বাস্তবতা। আমি সেসব কষ্টের সময়ের কথা এক মুহূর্তের জন্যও ভুলিনি। আমি যে ভুলতে পারবো না, আমার বাবা কাভানটাকা মার্কেটে কাজ করতেন। তিনি সবসময় ভারী ব্যাগ বহন করতেন। বৃদ্ধ বয়সেও তিনি ঘাড়ে ব্যাগ টানতেন। বাবা যখন বাড়ি ফিরতেন, তার পিঠ এবং ঘাড়ে মা বরফের ব্যাগ রেখে দিতেন। আমরা ভাই বোনরা অবাক হয়ে তা দেখতাম। আমরা ছোটবেলায় কখনোই জন্মদিন উদযাপন করতাম না। আমাদের হাতে কখনোই টাকা পয়সা থাকতো না যে ওই বাড়তি টাকা পয়সা দিয়ে আমরা জন্মদিনের মতো কিছু উদযাপন করব। জন্মদিনে আমার পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন আমার গালে চুমু দিত। সেই চুমুই ছিল আমার জন্য সবচেয়ে বড় উপহার। আমি ম্যারাডোনা, যে কিনা গোল করতে পারে, আবার ভুলও করতে জানে। আমি সব বাধা নিজের মতো করে লড়তে জানি। আমার মা সবসময় চিন্তা করতেন আমি সেরা। নিজের ওপর বিশ্বাস রাখাই সবচেয়ে কঠিন শ্রমের কাজ। আমি ছোটবেলা থেকে আমার মায়ের বিশ্বাসকে শক্তভাবে ধারণ করেছি। ফুটবল মাঠে বলের পেছনে দৌড়ানোই ছিল আমার জীবনের সবচেয়ে বড় সুখের স্মৃতি। সমালোচকরা আমার নামে অনেক কিছুই বলে, কিন্তু কেউই বলতে পারবে না যে আমি ঝুঁকি নিতে পারি না। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম খবরটি নিশ্চিত করেছে। এর আগে তিনি বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন। বিদায় লেজেন্ড, ওপারে ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।